সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে অনুবাদে বিশ্ব সাহিত্য কোর্স, তার মেঘদূত কাব্যগ্রন্থ আমরা পড়ছিলাম সে কোর্সের। তো আমরা এর আগে দুটো ক্লাস নিয়েছি। তো দুটো ক্লাসে আমরা কালিদাস সম্পর্কে, কালিদাসের সময়কাল সম্পর্কে এবং মেঘদূত কাব্য এবং সম্পর্কে কিছু কথা বলেছিলাম, এবং মেঘদূত কাব্যের কিছু অংশ আমরা পাঠ করেছিলাম। তো এবং সেই ক্লাসগুলোর পিডিএফ কপিও আমি তোমাদেরকে দিয়েছিলাম। তো আশা করছি তোমরা এই সময়কালের মধ্যে মূল বই পড়েছো এবং এই পিডিএফ অংশ দ্বারা, কারণ ফোর্থ ইয়ারের তো তোমাদের আসলে ক্লাস শুরু হয়েছে অনেক আগে। তো সকলের কাছে বই আছে এমনটাই আসলে, মানে বই আছে এমনটাই হওয়া উচিত। আর আমাদের যদি সেপ্টেম্বরে খুলে দেওয়ার পরে কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে, তো পরীক্ষা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে খুব সাবধান, মানে যারা ফোর্থ ইয়ারে আসো তাদের পরীক্ষা সবার আগে হবে সম্ভবত, ফোর্থ ইয়ার এবং থার্ড ইয়ার। তো সেক্ষেত্রে হচ্ছে যে মানে নষ্ট করার মতো সময় আমাদের আর নাই। হ্যাঁ, যে ক্লাসগুলো হয়েছে সেগুলো দেখো এখন, এবং সামনে আরও কয়েকটা এই মাসে বাকি দিনগুলোতে যে কয়েকটা ক্লাস হবে সেই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখো, এবং কোনো প্রশ্ন থাকলে সেগুলো করবে, যাতে সেপ্টেম্বরে খুলেই যখন পরীক্ষা শুরু হয়ে যাবে তখন যেন খুব বেশি একটা অসুবিধায় আমাদেরকে পড়তে না হয়। তো আমরা হচ্ছে মেঘদূত কাব্যে ছিলাম। মেঘদূত কাব্যের যেখানে ছিলাম সেখান থেকে আমরা যে কথাগুলো মূলত বলেছিলাম সেটা হচ্ছে যে কালিদাস, কবি কালিদাস এর জন্মকাল সম্পর্কে আমরা বলেছিলাম, যে খ্রিস্ট পরবর্তী যে 200 বছরের মধ্যে কালিদাসের জন্ম, এবং জন্মকাল সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় না। শুধু এটুকু বোঝা যায় যে ভারতবর্ষের কোনো একটা উজ্জ্বলতম মুহূর্তে উনি জন্মগ্রহণ করেছিলেন, এবং দেখা যায় যে ভারতবর্ষের যে উজ্জ্বলতম মুহূর্তগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে বৌদ্ধ কালিদাসের কাব্যে আমরা কোথাও বৌদ্ধ সংস্রব, কোন ধরনের বৌদ্ধ সংস্রব যেহেতু দেখি না, তাহলে আমরা মনে ধারণা করে নেই যে বৌদ্ধ যুগ পূর্ববর্তী কোনো সময়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কারণ গৌতম বুদ্ধের জন্মের পরে তিনি যদি কাব্য লিখতেন, মেঘদূত কাব্য, তাহলে তিনি বুদ্ধকে অস্বীকার করতে পারতেন না, এরকম একটা যুক্তি আমরা পাই বিভিন্ন সমালোচকের কাছ থেকে। আর যেটা হচ্ছে যে ভারতবর্ষের উজ্জ্বল বর্ণনা আমরা মেঘদূত কাব্যে পাই, সেখানে বৌদ্ধ শাসনের সেই ভারতবর্ষের, সেই উজ্জ্বল ভারতবর্ষের বর্ণনা করতে গিয়ে উনি যদি বৌদ্ধ শাসনের সময় বা পরবর্তীকালে কাব্য রচনা করতেন, তাহলে প্রসঙ্গক্রমে আসলে সেটা এসে যেত। তো কালিদাসের এই কাল বিচার নিয়ে আমরা কথা বলেছিলাম, এবং সেটা বলে তারপরে আমরা যেটা শুরু করেছিলাম যে মেঘদূত কাব্য, যে তৎকালীন যে সংস্কৃত কাব্যে মেঘদূত কাব্যের মতো এরকম ছিমছাম গড়ন, এত পরিচ্ছন্ন, এত সুবিন্যস্ত, এবং এত মানে পরিচ্ছন্ন সুবিন্যস্তির কোনো অভাব তৎকালীন অন্যান্য সংস্কৃত কাব্যে ছিল না। কিন্তু যেটা ছিল যে সংক্ষিপ্তি বলে একটা ব্যাপার, পরিমিতি বোধ যে একটা ব্যাপার, সেটা অনেক ক্ষেত্রেই লঙ্ঘিত হতেও, যে দেখা গেছে যে শিব বা পার্বতীর রূপের বর্ণনা বা কোনো একটি বিশেষ মুহূর্তের বর্ণনায় শ্লোকের পর শ্লোক রচনা করেছেন কবিরা, কিন্তু আমরা মেঘদূত কাব্যে দেখি যে ঠিক মানে আধুনিক কাব্যের মতো, মানে যে মানে উপন্যাস যে যুগে রচিত হলো, উপন্যাসের যুগে রচনার প্রাথমিক কালের উপন্যাসের যে যুগ, বিস্তৃত আকারে বিরাট বিরাট ভলিউমের উপন্যাস লেখার যে যুগ, সে যুগের লেখকদের থেকেও মেঘদূত কাব্যে আমরা দেখি যে কালিদাসের এক ধরনের কি পরিমিতি বোধ, মানে যেটুকু কথা আসলে বলা দরকার কাব্যের আলোচনায় বা কাব্যের ভাব বস্তুকে ধারণ করার জন্য, তার বাইরে উনি একটি শব্দ, একটি বিষয়েরও অবতারণা করেননি। মানে মেঘদূত কাব্যের একটা নিটোল একটা গঠন, হ্যাঁ, সেটা আসলে খুব মানে অভূতপূর্ব একটা ব্যাপার। তৎকালীন সংস্কৃত সাহিত্যের প্রেক্ষাপটে তো অবশ্যই, এবং বর্তমান কালেও এটা হচ্ছে যে কিছু জিনিস থাকে না যে সব সময়ের জন্য আসলে কি ক্লাসিক বা স্মার্ট বা সব সময়ের জন্য হচ্ছে যে আধুনিক। কালিদাসের মেঘদূত কাব্য সম্পর্কে আমরা এই কথাটা বলতে পারি যে সর্বকালের জন্য এটা একটা অনুকরণীয়, একটা আদর্শ স্থানীয় রয়ে গিয়েছে।
মেঘদূত কাব্যের যে অংশ আমরা আমরা বলেছিলাম, শুরু করেছিলাম, যেটা যেটা যে মেঘদূত আসলে কাব্যে কি, মেঘদূত কাব্য আসলে কি বিষয় নিয়ে, যে আমরা বলেছিলাম যে কোনো এক যক্ষ, সে হচ্ছে অভিশপ্ত হয়েছে এবং তাকে 1 বছর মর্ত্যলোকে এসে তাকে বসবাস করতে হবে, ভোগ করতে হবে। আমরা জানি যে স্বর্গে কি থাকে, যে কখনো কোনো কিছুর অভাব থাকে না, নিত্য সুখ সেখানে বিরাজ করে, আনন্দ, উৎসব আর ভোগ বিলাস মত্ত জীবন। সেখান থেকে তার নির্বাসন ঘটল পৃথিবীতে, মর্তে থাকবে পুরো 1 বর্ষকাল, এবং সেই বর্ষকালে থাকা অবস্থায় যক্ষ 8 মাস অতিক্রম করেছে। এই অতিক্রান্ত হওয়া 8 মাস চলে যাওয়ার পর যক্ষ একদিন আকাশে একটা মেঘ দেখলো, এবং নববর্ষার মেঘ, আষাঢ়ের প্রথম দিনে নববর্ষার মেঘ দেখে কালিদাস মন উন্মনা হলো। কালিদাস সে তখন কী করলো, মেঘকে বলল যে সে যে আছে এখানে এতদিন ধরে, এই জায়গাটার তার কোনো ধরনের অসুবিধার মধ্যে সে নাই, কিন্তু তার সে যে আছে এখানে, কেমন আছে এই খবরটা সে তার স্ত্রীর কাছে, তার প্রিয়ার কাছে পৌঁছাতে চায় অলকানগরীতে, এবং সে কেমন আছে এই ইনফরমেশনটা সে পেতে চায়। এই জন্য সে মেঘকে দেখা মাত্রই সে মেঘকে অনুনয় করছে। তাকে সে কী করলো, যে জীবিত না জড় এই ব্যবধান ভুলে গিয়ে মেঘকে সে যাতনা করছে, তাকে বলছে যে তুমি আমার ভাই বা বন্ধু হবে, তুমি অনেক ভালো বংশে জন্মগ্রহণ করেছো, তুমি অনেক ভালো মানুষ। মানে যেভাবে একজন মানুষ আসলে মানুষকে যেভাবে আসলে অনুনয় বিনয় করে, আমরা এই পর্যায়ে দেখি যে যক্ষ আসলে মেঘকে সেভাবে অনুনয় বিনয় করছে, এবং মেঘকে তার বার্তা বয়ে নিয়ে গিয়ে যক্ষপ্রিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্য বলছে। এবং এই যে যাবে, যে জায়গায় যাবে, সে জায়গা যাওয়ার সময় আমরা দেখি যে যক্ষ মেঘকে, আমি বোধহয় এর আগে একটা ক্লাসে তোমাদের বলেছিলাম যে যক্ষের যে মেঘের যে যাত্রাপথের বর্ণনা যক্ষ মেঘকে শোনাচ্ছে, সেই যাত্রাপথের বর্ণনা পড়ে পড়ে পুরাতন ভারতবর্ষের ম্যাপ বের করে আমরা 3জন বন্ধু মিলে আমরা ওই ম্যাপটা আঁকার চেষ্টা করেছিলাম, এবং আমার যে এই বইয়ের মধ্যে দীর্ঘকাল সেই আঁকা ম্যাপটা ছিল, এবং কোনোভাবে সেটা আমি হারিয়ে ফেলেছি, থাকলে আমি তোমাদের দেখাতাম। যে খুব অদ্ভুতভাবে মেঘ চাইলেই রামগিরি থেকে সোজা উত্তরে গিয়ে অলকায় পৌঁছে যেতে পারে, তা না করে কালিদাস মেঘকে বামে নিয়ে, মানে পশ্চিমে গিয়ে আবার উত্তরে, এভাবে করে গিয়ে মোটামুটি ভারতবর্ষের একটা বড় অংশ, একটা ভূদৃশ্য, মানে মেঘ যাবে সেই পথ দিয়ে, সেই বর্ণনা দিতে গিয়ে সেই ভূদৃশ্যগুলো আসলে আমাদেরকেও দেখিয়ে দিচ্ছেন। তো আমরা দেখি যে কালিদাসের মূলত যে কতগুলো, আমরা যদি উদ্দেশ্যের কথা বলি, যে কাব্যে আসলে কালিদাস কি বলতে চেয়েছেন বা কি ভেবেছেন, বা আমরা আসলে এখানে কাব্য থেকে কি নিব, যে কালিদাসের এই কাব্য, মানে 1000 বছরের পুরাতন প্রাচীন এই কাব্যে আমাদের জন্য আসলে কি বার্তা আছে, বা আমরা এখান থেকে কি শিখবো, আমরা এখান থেকে কি পাবো, আমরা এর কি বিশেষত্ব যেটা আমরা বিশেষভাবে আমাদেরকে আপ্লুত করে, সেটা হচ্ছে যে প্রথমে আমি বলছিলাম যে কাব্যের যে বর্ণনার সংক্ষিপ্তি, কাব্যের সেই সংক্ষিপ্তির মধ্যেই যে একটা টান টান একটা বাঁধন, সেই সংক্ষিপ্তির মধ্যেই যে একটা পরিপূর্ণতা, সেই ব্যাপারটা তো মেঘদূত কাব্যে অবশ্যই আছে। এরপরে আমরা দেখব যে পূর্ব মেঘ এবং উত্তর মেঘ এই দুটি অংশে ভাগ করে যে বর্ণনার সমাহার ঘটিয়েছেন, সেটা হচ্ছে পূর্ব মেঘে হচ্ছে আমরা দেখব যে সমস্ত যে ভারতবর্ষের যে প্রকৃতির চিত্র বর্ণনা করছেন 65টি শ্লোকের মাধ্যমে, সেখানে একান্তই ভারতবর্ষের যে ভূপ্রকৃতি, সেই ভূপ্রকৃতি, এবং এত সুন্দর নিখুঁত বর্ণনা, কখনো কখনো মনে হয় যে কালিদাস বুঝি এই পথ ধরে বা এই বিস্তৃত ভূখণ্ড আসলে কি ভ্রমণ করেছিলেন। মানে এখনকার যুগে, বর্তমান যুগে হয়তো একজন পর্যটকের পক্ষে এটা সম্ভব, কিন্তু তখনকার দিনে ভারতবর্ষের বিস্তৃত প্রান্তর আসলে
খুব নিখুঁতভাবে বা খুব স্পষ্টভাবে না জানলে এত সুন্দর ভাবে বর্ণনা দেওয়া আসলে সম্ভব না। তো আমরা দেখব যে পূর্ব মেঘে পুরো অংশটাই হচ্ছে যে ভারতবর্ষ বা পৃথিবীর বা মর্তলোকের যে দেখা পৃথিবী, সেই পৃথিবীর বর্ণনা বা সামগ্রিক পরিবেশের একটা উপস্থাপনা। কিন্তু আমরা যখন উত্তর মেঘে যাব, যেখানে শুরু হচ্ছে, আমরা দেখব যে একেবারে অলকার অলকায় গিয়ে যেটা যেখানে যক্ষ পত্নী অবস্থান করছে বলে আমাদেরকে জানাচ্ছেন, সেই জায়গাটা হচ্ছে পুরোটাই হচ্ছে কল্পনা বা কল্পলোকে তৈরি একটা নগর। বাস্তবে যে নগরের আসলে কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমরা এই দুই, একটা হলো মর্তলোক আর একটা হচ্ছে পৃথিবী, সরি মর্তলোক আর একটা হচ্ছে যে স্বর্গলোক বা অলকার যে চিত্র, আমরা দুইটা যদি পাশাপাশি রেখে দেখি যে পার্থক্য মানুষের যে জীবন বা যে হচ্ছে যে কর্মকাণ্ড বা যেটা দেখানো হচ্ছে সেটাও হচ্ছে যে স্বর্গলোকেও সেটা মানবীয়, কিন্তু বিশেষভাবে স্বর্গলোকে যেটা দেখানো হচ্ছে যে এখানে নিত্য সুখ। আমরা বরাবরই জানি যে স্বর্গে কোনো তাপ জ্বালা বা অভিমান বা কখনো বিচ্ছেদ ঘটে না, কখনো কোনো কিছুর অভাব ঘটে না। সেই ব্যাপারগুলো মানে অর্থাৎ হচ্ছে যে সমৃদ্ধি, শুধু সমৃদ্ধি, এখানে কোনো যন্ত্রণা বা হারানোর কোনো ভয় বা এ ধরনের কোনো কিছু নাই, শুধু আনন্দ এবং আনন্দ। কিন্তু এখানেও মেয়েরা আছে, এখানেও মেয়েরা হচ্ছে মর্তলোকে আমরা দেখি যে উজ্জয়িনী অবন্তীতে রাতের বেলা অভিসারে যায় মেয়েরা, তাদের বিদ্যুৎ চমকে তাদের অভিসারে যাওয়া, ঘন অন্ধকারের মধ্যে তাদের যাওয়ার যে পথ ধরে তারা যাচ্ছে, সেই মুহূর্তে যদি বিদ্যুৎ চমক ঘটে তাহলে হচ্ছে তাদেরকে যে দেখা যায় আলোতে। একই দৃশ্যের বর্ণনা আমরা অলকাতেও দেখি, যে অলকার মেয়েরা ওইভাবে যায় এবং পথে প্রান্তরে মেয়েদের কখনো গায়ে থেকে খসে পড়া গহনা, সকালে চলতি পথে পথিক কখনো দেখতে পাই। এটা উভয় জায়গায় আছে, পূর্ব মেঘেও আমরা দেখি, উত্তর মেঘেও আমরা দেখি। দুই, আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে 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 স্বর্গের মর্তে যে ফুল, নদী, যে ভূপ্রকৃতির বর্ণনা যেটা আছে, একইভাবে আমরা উত্তর মেঘ অংশ আমরা দেখি যে অবাস্তব অলৌকিক 6 ঋতুর ফুল আছে এখানে যে মানে মানুষের হচ্ছে যে যেখানে পূর্ব মেঘেও যেভাবে শিবের কথা প্রসঙ্গ আসছে, উত্তর মেঘেও যেভাবে শিবের প্রসঙ্গ আসবে। এবং মানুষের যে মানবীয় জীবন বা দাম্পত্য জীবনের যে যা কিছু সৌন্দর্য বা যৌথ যে বাস্তবতা, সেটা আমরা উত্তর মেঘেও দেখব, আমরা পূর্ব মেঘেও দেখব। এবং ফুল, বেড়া দিয়ে ফুলের বাগান, মানুষের গৃহের সামনে যে পুষ্প চয়িকা মেয়ে, উভয় অংশে আমরা দেখতে পাবো। এবং যক্ষপ্রিয়ার যে বিরহ বর্ণনা আমরা দেখব, যে যক্ষপ্রিয়া বিরহে আছে, সেই একই ধরনের বিরহ আমরা পৃথিবী লোকের যে বর্ণনা, সেই বর্ণনা অংশও আমরা দেখব, যে কখনো সেই বর্ণনা মানুষের মধ্যে, সেই বর্ণনার বিরহের চিত্র আমরা দেখব, যে নদী কখনো মেঘের আকাঙ্ক্ষায় বিরহ কাতর হয়ে আছে, সেরকম উমাও আমরা দেখব। এবং যে শীতল চাঁদের স্পর্শে জানালা বেয়ে আসা যে আলোতে সুন্দর মুখচ্ছবি যে নারীর চিত্র উত্তর মেঘে আছে, প্রায় এই ধরনের চিত্র আমরা পূর্ব মেঘেও দেখব। তো আমাদের এই উত্তর মেঘ এবং পূর্ব মেঘের মূল যে পার্থক্য, সেটা হচ্ছে যে আমরা উত্তর মেঘে বলছিলাম যে স্পষ্টতই বলা আছে যে এটা ভূভারতের ভারতবর্ষের দৃষ্টান্ত, এবং অলকার যে অংশ সেটা হচ্ছে কাল্পনিক বা স্বপ্ননগর। কিন্তু আমি বললাম যে দুই অংশের একটা সাদৃশ্য আছে, শুধু যেটা নেই সেটা হচ্ছে বৈসাদৃশ্য, সেটা হচ্ছে যে এখানে মানুষের হলো কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা হারানোর ব্যথা বেদনা নেই, কিন্তু
পূর্ব মেঘে সেটা আছে, কিন্তু উত্তর মেঘে শুধু একটি ব্যতিক্রম, যে যক্ষপ্রিয়া যক্ষের বিরহে যে শীর্ণ আকার ধারণ করেছে সেই জায়গায় একটা বিরহের বর্ণনা আছে। এছাড়া সব জায়গায় মোটামুটি উত্তর মেঘে আমরা দেখব যে উৎফুল্ল নগরবাসী, উৎফুল্ল জনজীবনের চিত্র, এটাই। তো যেটা হচ্ছে যে আমি এর আগের ক্লাসেও বলেছি যে কাব্য শুরু হচ্ছে এরকমভাবে যে জনেক যক্ষের কর্মে অবহেলা ঘটল বলে শাপ দিলেন প্রভু, মহিমা অবসান বিরহ গুরুভার ফুগ হলো এক বর্ষকাল, বাদল বাসা রামগিরিতে তরুগণ স্নিগ্ধ ছায়া দেয় যেখানে, এবং জলধারা জনক তনয়া স্নানের স্মৃতি মেখে পূর্ণ। এই অংশ যদি আমরা খেয়াল করি যে কি হচ্ছে যে যক্ষের কাজে অবহেলা ঘটলো বলে তাকে হলো অভিশাপ দিলেন, এবং তার যে মহিমা, তার দেবত্ব, সেটা হলো অবসান ঘটলো, এবং তার 1 বছরের সাজাপ্রাপ্ত হয়ে সে রামগিরিতে বসবাস করলো, যেখানে গাছেরা স্নিগ্ধ তো ছায়া দেয়, এবং তার যে পানির যে জলের যে ধারা, সেটা হচ্ছে যে জনক তনয়া মানে সীতার স্মৃতির মেখে পূর্ণ। সীতা যখন আমরা জানি যে যখন হচ্ছে ভরত যখন তাদেরকে সাজা দেয় 12 বছরের নির্বাসন দণ্ড, সেই নির্বাসন দণ্ডে তারা এখানে এসে রামগিরিতে অবস্থান করছিলেন। তো আমরা এই কথাটাও বলেছিলাম যে কালিদাস যে তার মেঘদূত কাব্যে এই যে রামগিরি জনক তনয়ার স্মৃতি মেখে পূর্ণ হওয়ার যে বর্ণনা দিয়ে হচ্ছে কথা স্মরণ করে মেঘদূত কাব্য শুরু করলেন, এটা হচ্ছে যে তিনি ভারতবর্ষের যে পূর্ণাঙ্গ তার পূর্ববর্তী রামায়ণ মহাভারতের যে ঋণ, সেই ঋণ আসলে এই বর্ণনার মাধ্যমে তিনি স্বীকার করে নিলেন। যে এবং যেটা আমরা দেখব যে এই কাব্যের যে দূত করা মেঘ বিশেষভাবে, যে মানে এখন আমরা এই বর্তমান যে আধুনিক মানুষ, আমরা একটা টেক্সট, আমরা ছোট্ট একটা টেক্সট আমরা ফোনে আমরা একটা লাইন লিখছি, আমরা কাউকে কোনো একটা বিশেষ মুহূর্তে কারো কথা আমাদের মনে পড়ছে, আমরা একটা ছোট্ট করে একটা টেক্সট লিখছি, এটা ছোট লিখি আর বড় লিখি, এটা মুহূর্তের মধ্যে মানে সেকেন্ডের ফ্র্যাকশনে আমরা গিয়ে দেখা যাচ্ছে যে তার ফোনে গিয়ে পৌঁছচ্ছে, এবং সে দেখতে, এবং দূরত্ব যতই হোক মানুষের এই মানবীয় আবেগ প্রকাশের বা মানবীয় আবেগ পৌঁছানোর জন্য মানে কয়েক সেকেন্ড বা সেকেন্ডও না, এরকম একটা ব্যবধানে আসলে পৌঁছে যাচ্ছে। তো আর মানে এই সময়ে কিন্তু যেখানে যখন হচ্ছে যে বহুদূর সেই রামগিরি থেকে অলকায় প্রিয়া আসে, এবং তার কাছে গিয়ে একটা সংবাদ পৌঁছে দেওয়া বা একটা সংবাদ নিয়ে আসা বা একটা সংবাদ না পাওয়া উৎকণ্ঠিত যে মানুষ, উৎকণ্ঠিত প্রেমিক মানুষ, তার যে পরিস্থিতি, সেটা আসলে আমাদের এই বর্তমান সময়ে বসে আমাদের পক্ষে কতখানি অনুধাবন করা সম্ভব, যে আমরা একটা দীর্ঘ বা একটা ছোট একটা টেক্সট লিখছি, এটা সেকেন্ডের মধ্যে গিয়ে পৌঁছচ্ছে, আরেকজনের ফোনে টুং করে শব্দ হচ্ছে এবং সে সেটা দেখতে পাচ্ছে। কিন্তু ভাবা যায় যে 8 মাস তার সাথে শুধুমাত্র দূরত্বের কারণে যোগাযোগ বা তার সম্পর্কে তথ্য নাই, এবং আমরা দেখি যে একদিকে যক্ষ যেমন বিরহ কাতর, আরেকদিকে যক্ষ পত্নীর যে বিরহ কাতর অবস্থার কথা দেওয়া আছে, সেটাও খুব কি সংকীর্ণ অবস্থা। তো সেই মানুষের সেই যুগে সেই কালে একজন মানুষ সে একটা সংবাদ পৌঁছে দিতে চায়, সেই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য তার যে আকুলতা, এই আকুলতার কাছে হচ্ছে যে যোগ হয়েছে কি রোমান্টিকতা, যে মেঘ একটা আষাঢ়ের প্রথম দিবসে উড়ে দেওয়া ভেসে যাওয়া মেঘে দেখে তার মনে হলো যে এই মেঘেই সে তার বার্তা পাঠাতে পারে। মানে এই যে কালিদাস মেঘে বার্তা পাঠানো যায় এটা বললেন, এটা চালু করলেন, বা এটা হচ্ছে ভাবলেন, বা এটা বাস্তবায়ন করলেন, আমরা দেখব যে এর পরবর্তীতে বহু কবি বহু রকমভাবে এই যে নানানভাবে দূত করে হচ্ছে তাদের সংবাদ পাঠানো, এইটা একটা যেন ট্রেন্ড হয়ে গেল। অবশ্য আমরা যদি দেখি যে রামায়ণে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখি যে হনুমান হচ্ছে যে
রামের সংবাদ বয়ে নিয়ে গিয়ে সীতাকে দিচ্ছে, সেখানে দূতের একটা চেষ্টা আছে। আমরা যদি মহাভারতের নল দময়ন্তীর কাহিনী দেখি, সেখানেও আমরা দেখব যে শ্বেত শুভ্র হংস হচ্ছে সে নলের খবর দময়ন্তীর কাছে নিয়ে গিয়ে পৌঁছাচ্ছে, বা দময়ন্তীর খবর নলের কাছে নিয়ে পৌঁছাচ্ছে। এই যে দ্রুতক্রিয়ার একটা ব্যাপার আমরা কালিদাস পূর্ব সময়ে রামায়ণ মহাভারতের দু জায়গাতেই দেখি, কিন্তু কালিদাসের এই মেঘদূত কাব্যের পরে এই ব্যাপারটা হচ্ছে যে একেবারে বিরাট একটা প্রসিদ্ধি বা একটা ব্যাপ্তি লাভ করলো। এবং আমরা দেখি যে ভারতীয় সাহিত্যে যে চেতন অবচেতনের যে ব্যবধান ঘুচিয়ে মেঘকে দূত রূপে নিয়োগ করলেন, সেটা হচ্ছে যে কালিদাস এক্ষেত্রে ভারতীয় সাহিত্যকে যেন অনেকখানি এগিয়ে নিয়ে গেলেন। হ্যাঁ, যে এত যুগ আগে বসে এত প্রাগ্রসর চিন্তা করার এই ব্যাপারটা কালিদাস শুধু নিজেই এগোলেন না, গোটা ভারতবর্ষীয় সাহিত্যকে কিন্তু আসলে তিনি এগিয়ে নিয়ে গিয়েছেন। এবং আমরা পরবর্তীতে দেখব যে এই মেঘকে দূত করার ব্যাপারটা আরও অনেক কিছু ভাবে হলো দূত করার চেষ্টা করা হয়েছে। কোথাও হংসদূত, কোথাও সুখ সন্দেশ, কোথাও ময়ূর সন্দেশ, কোথাও মনোদূত, কোথাও তুলসী দূত, কোথাও চন্দ্রদূত, কোথাও পবনদূত, নানানভাবে দূত করার চেষ্টা করা হয়েছে। যে বাহক, নানানজনকে বাহক বানানোর একটা চেষ্টা হয়েছে। এবং শুধু ভারতীয় সাহিত্যে না, আমরা ফরাসি সাহিত্য দেখব যে ফার্সি সাহিত্যে যে দূতের বিশেষ মর্যাদা লক্ষ্য করা যায়। মানে হাফিজের একটা গজল আছে, যদি বিরহই জীবনের মর্মমূলে, তবে অগরাত্রি শেষের মধুর বাতাস, তুমি আমার দূত হয়ে আমার প্রেমিকের কাছে যাও। কি বলছে? যে যদি বিরহই জীবনের মর্মমূলে, তবে অগরাত্রি, রাতকে কি বলছে? যে রাত্রি শেষের মধুর বাতাস, রাত্রি শেষে যে মধুর বাতাস, তাকে বলছে তুমি আমার দূত হয়ে আমার প্রেমিকের কাছে যাও। বাতাসকে সে দূত করে পাঠাতে যাচ্ছে। তো আমরা দেখব যে দীর্ঘকাল ধরে চীন, ভারত বা ইরান, এই যে প্রাচ্য দেশ, এই বিস্তীর্ণ ভূখণ্ডে পরবর্তীকালে যে দূতের একটা বিশেষ মর্যাদা। হ্যাঁ, এবং আমরা দেখব যে কি, আমরা সিনেমার মধ্যেও দেখি যে এরকম পায়রার পায়ে বা পাখায় হচ্ছে চিঠি বেঁধে দিচ্ছে, তারপর কবুতর সেটা কি করছে, উড়িয়ে নিয়ে যাচ্ছে, উড়িয়ে নিয়ে গিয়ে পৌঁছে দিচ্ছে, এবং তার পায়ে আবার ফিরতি বার্তা নিয়ে সে ফিরে আসছে সুন্দর পথে। এবং এগুলো কিন্তু প্রশিক্ষণ দেওয়া হতো এই কবুতরগুলোকে। তো আমরা কি দেখি যে এই যে দ্রুত কাব্যর কথা যেটা বললাম, যে সেটা একটা। দুই হচ্ছে যে আমরা মেঘদূত কাব্যে আমরা দেখি যে পূর্ব মেঘ থেকে উত্তর মেঘে যাত্রা, এটা আসলে পৃথিবীর যে কামনা বাসনাপূর্ণ যে বিচিত্র সৌন্দর্য লোক আছে, সেটা থেকে আসলে উত্তর মেঘে যে অলকাপুরী, সেটা হচ্ছে যে এমন একটা দিকে যাত্রা, সেটা হলো নিত্য সৌন্দর্য লোকে যাত্রা। হ্যাঁ, মানে মেঘের যাত্রাটা আসলে মূলত হচ্ছে যে পৃথিবীর যে কামনা বাসনাপূর্ণ বিচিত্র সৌন্দর্য লোক আছে, সেখান থেকে যে অলকাপুরী নিত্য সৌন্দর্য, সেই দিকে যাত্রা করা আর একটা ব্যাপার। তো আমরা দেখব যে মেঘদূত কাব্যের মূলত হচ্ছে কি, মেঘদূত কাব্য মূলত হচ্ছে কিসের কাব্য? মূলত আমরা যদি এক কথায় বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে যে মেঘদূত কাব্য আসলে মূলত বিরহের কাব্য। হ্যাঁ, মেঘদূত কাব্যে বিরহ প্রধান, এখানে বিরহই আসলে প্রধান হয়ে উঠেছে। মানে কবি হচ্ছে যে বিরহ যে চিত্র, বিরহী যক্ষের যে চিত্র কল্পনা করেছেন বা চিত্র অঙ্কন করেছেন, সেখানে হচ্ছে যে মেঘদূতের যক্ষের যে বিরহ, যে অনন্তকালে মানুষের যে জীবনের যে বিরহ, সেই বিরহ যক্ষের কণ্ঠে ধ্বনিত হয়েছে। হ্যাঁ, এবং সেই বিরহী যক্ষ যখন হচ্ছে মানে এমনভাবে তার যে বিরহ, এবং সেই বিরহের ইমেজটা শুরুতেই এমনভাবে প্রতিস্থাপন করা হয়েছে, এবং পরবর্তীকালে এই যে মেঘ সোজা না, আমি বলছিলাম সোজা উত্তরে যেতে পারতো না, গিয়ে বামে বেঁকে উজ্জয়িনী অবন্তী দেখে যাচ্ছে,
এই যে এই চেষ্টা করাটার মধ্যেও হচ্ছে আমাদের মনে কিন্তু কোনো প্রশ্ন জাগে না যে মেঘের যদি হচ্ছে যক্ষের যদি তার পত্নীর কাছে বা অলকায় গিয়ে পৌঁছানোটাই মূল ব্যাপার হয়, তাহলে কেন এই ঘুরপথে গিয়ে সময় ক্ষেপণ করে কেন এই যাত্রা, কেন মেঘ সরাসরি যাচ্ছে না? কিন্তু এই প্রশ্নটা করার জন্য আসলে আমরা কি উৎসুক থাকি না, কারণ আমরা কাব্যে এতটাই কি মজে থাকি। কারণ অসাধারণ বর্ণনা, ভারতবর্ষের ভূপ্রকৃতির অসাধারণ যে বর্ণনা, সে বর্ণনায় কখন যে সময় কেটে যায় সেটা আসলে আমরা বুঝি না। আবার একইভাবে যখন অলকার বর্ণনা শুরু হয়, সেখানকার বর্ণনাও আমরা শুরুতে বলে নিলাম যে এটা আসলে শুধু স্থানের দূরত্ব বা স্থানের ব্যতিরেকে যেটুকু বর্ণনার হেরফের সেটুকুই। আর পৃথিবীতে দুঃখ ব্যথা বেদনা আছে, কিন্তু অলকাতে হচ্ছে নিত্য আনন্দ, নিত্য সৌন্দর্য, নিত্য বসন্ত বিরাজমান, এইটুকুই পার্থক্য। বাকি সব কিছু কিন্তু সমানভাবে মানবীয়। তো এই বর্ণনার মধ্যে আমরা যেভাবে আচ্ছন্ন হয়ে থাকি, বর্ণনায় আমরা যেভাবে আচ্ছন্ন বা নিমগ্ন হয়ে থাকি, আমাদের মনে কখনো এতটুকুর প্রশ্ন ওই যে মেঘের যাত্রাপথের কথা যেমনভাবে আসে না, তেমনভাবে আসে না যে আমরা একবার শেষে গিয়ে একটা ধাক্কা খাই, হ্যাঁ, প্রচণ্ড রকম একটা ধাক্কা খাই যখন মেঘ বলে যে সৌম্য হবে তুমি আমার বান্ধব, আছো কি সম্মত কার্যে? নিরুত্তর যদি তবুও সংশয় করি না আপনার সাধুতায়। যাচিত হলে পরে তুমি যে দাও জল, চাতক দলে নিঃশব্দে, কেননা প্রার্থীর বাঞ্ছা পূরণেই মহজ্জন দেন উত্তর। কি বলছে? এরপরে বলছে যে বিধুর আমি তাই, অথবা করুণায় কিংবা বন্ধুতা সূত্রে জলৎ করো তুমি আমার প্রিয় কাজ, মিটাও অনুচিত যাচনা, প্রাবটে দেশে দেশে ঋদ্ধিশালী হয়ে বিহার করো তুমি, তারপর কখনো না ঘটুক তোমার বিদ্যুৎ প্রিয়ার ক্ষণিকের বিচ্ছেদ। আমরা একেবারে শেষ পর্যায়ে, কাব্যের শেষ পর্যায়ে গিয়ে যখন মেঘ বলে যে তুমি আছো কি সম্মত, মানে নিরুত্তর যদি তবু সংশয় করি না আপনার সাধুতাই, যাচিত হলে পরে তুমি যে দাও জল, চাতক দলে নিঃশব্দে। মেঘ যে চাতক দল, আমরা জানি যে চাতক পাখি কি কখনো পৃথিবী থেকে কোনো মানে পানি গ্রহণ করেন না, ভাসমান মেঘ থেকে বা বৃষ্টি থেকে সে পানি গ্রহণ করে। সে বলে যে মেঘ যখন চাতক পাখি চাওয়া মাত্রই তুমি যেমন করে জল দাও, তেমনভাবে এই যে আমি তোমাকে বলছি তুমি কি আছো সম্মত, তুমি যদিও নিরুত্তর, তবু আমি ধরে নিচ্ছি যেরকম চাতকের জল আকাঙ্ক্ষা মাত্রই তুমি তার জলের পিপাসা নিবারণ করো, তেমনভাবে আমার এই অনুরোধও তুমি রাখবে বলে। মানে এই পর্যায়ে এসে, হ্যাঁ, প্রথম অংশে 65টি শ্লোক, তারপরের অংশে আরও কতটি, মোট 118টি শ্লোক, এই পর্যায় পর্যন্ত এসে এই যে মেঘ, আমাদের মনে একবারের জন্য উদয় হলো না যে মেঘ কি আসলে সম্মত হয়েছিল, মেঘ কি আসলে যাচ্ছে সম্মতি জ্ঞাপন করে যক্ষের সাথে পরস্পর কথোপকথনের মাধ্যমে যাচ্ছে? এটি ভাবার অবকাশ কিন্তু হয়নি। একদম প্রথম যে যখন এই কাব্য আমি পাঠ করেছিলাম, বা আর যারা তোমরা যখন পড়েছো তোমরাও যদি এটা খেয়াল করো, আগের থেকে না জানা থাকে যে মেঘ আসলে যায়নি, তাহলে মনের মধ্যে একটা জাগে, একটা বোধ জাগে যে মেঘ আসলে যাচ্ছে, মেঘ যাচ্ছে, মেঘ কি দেখছে আমরাও সেটা দেখছি, এবং কবির কল্পনার ডানা বিস্তৃতই হচ্ছে। এই পর্যায়ে, শেষ পর্যায়ে এসে যখন আমরা দেখি যে মেঘ বলছে যে আসো কি সম্মত, হ্যাঁ, নিরুত্তর যদিও সংশয় করি না আপনার সাধুতাই, যাচিত হলে পরে তুমি যে দাও জল, চাতক দলে নিঃশব্দে। এই পর্যায়ে আমরা এই পর্যায়ে এসে আমরা একটা বিরাট ধাক্কা খাই। আমরা বুঝতে চেষ্টা করি যে মেঘ আসলে যাত্রা করেনি, মেঘ আসলে জায়গাতে রয়ে গেছে। তাহলে কবি যক্ষের মুখ দিয়ে মেঘকে যে অনুরোধ বার্তা দিল, বা মেঘকে যে যাচনা করলো, সেটি করার পরে যে ভূদৃশ্যের বর্ণনা দিল, এই বর্ণনা একটা স্থির জায়গাতে থেমে থেকেই বর্ণনাটা হয়ে গেল এতক্ষণে। মানে এই ব্যাপারটা কিন্তু একদম কাব্যের শেষে এসে গিয়ে মনে হয় যে মেঘ আসলে কোথাও যায়নি। মেঘকে দেখে কবি যে মনোবাঞ্ছা, যে যক্ষের যে মনোবাঞ্ছা, সেটা
প্রকাশ করেছিল, সেটা প্রকাশ করার মধ্য দিয়ে, বর্ণনার মধ্য দিয়েই আসলে এই কাব্যের এই পরিভ্রমণটা চললো, এবং সাথে সাথে আমাদেরও একটা মানস পরিভ্রমণ ঘটলো। এবং কাব্যের একবার শেষ প্রান্তে গিয়ে আমরা উপনীত হয়ে বুঝতে পারলাম যে আসলে মেঘ কোথাও যায়নি, কিন্তু মাঝখান দিয়ে কালিদাস আমাদের এক ধরনের কি গোটা ভারতবর্ষের উপরে দিয়ে আমাদের একটা মানস পরিভ্রমণ ঘটিয়ে তুললেন। তো আজকের যেটা আমার বলা সেটা হচ্ছে যে কাব্যের যে গঠন, কাব্যের যে বাঁধন, কাব্যের যে আকৃতি, কাব্যের যে যে সুস্পষ্ট যে একটা সৌন্দর্য বা যে একটা বিশেষ মর্যাদা বাংলা সাহিত্যে তথা গোটা বিশ্ব সাহিত্যে, সেটা আমাদের কালিদাসের মেঘদূত এই কাব্যের নিবিড় পাঠে আসলে উঠে আসে। যে কেন শ্রেষ্ঠ কালিদাস, কেন তার মেঘদূত কাব্য যুগে যুগে বা হাজার বছরে কেন এটা শ্রেষ্ঠ কাব্য হয়ে থাকবে, কেন ক্লাসিক কাব্যের মর্যাদা পেয়েছে, সেটা আমরা এই কাব্যের যে বিশেষত্ব সেই অংশ থেকে দেখব। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যেহেতু ওই যে আমি বলছিলাম যে পূর্ব মেঘে মর্ত্যলোকের বা পৃথিবীর যে ভূদৃশ্যের বর্ণনা এবং উত্তর মেঘে অলকার বর্ণনা, এই বর্ণনা করতে গিয়ে কালিদাস হচ্ছে একটার পর একটা উপমার প্রয়োগ করেছেন। এবং কালিদাসের কথায় একটা আছে যে উপমা কালিদাস্য, এটা একটা প্রবাদ রূপে আসলে দীর্ঘকাল ধরে প্রচলিত হয়ে আছে। এবং কালিদাসের যে কবি প্রতিভার যথার্থ যে পরিচয়, সেই পরিচয়টা আমরা আসলে এই কালিদাসের উপমার ব্যবহারে বা উপস্থাপনায় আমরা আসলে দেখি। এবং আমরা মেঘদূত কাব্যে যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে মেঘদূত কাব্যে তিনি একটার পর একটা উপমা প্রয়োগ করে গেছেন, এবং উপমার যে অজস্রতা, এই অজস্রতার ফলে মানে কাব্যটা একটা চিত্রশালা, একটা ছবির পরে মানে নিপুণভাবে এই কাব্যের একটা নিপুণ ছবি আসলে নির্মাণ করা সম্ভব, ছবির পর ছবি দিয়ে আসলে এই কাব্যটার উপস্থাপন সম্ভব। তো আমরা দেখব যে এই কাব্যে যে অজস্র যে ছবি, যে চিত্রশালা আছে, সেটা হচ্ছে যে কবি যে উপমার সুনিপুণ উপস্থাপনা বা চিত্রায়ন, সেটা খুব স্বাভাবিকভাবে এসেছে, এটা কোথাও বাইরে থেকে আরোপ করা হয়নি। আমরা যদি ২৭ নম্বর শ্লোক এখানে দেখি যে শ্রান্তি দূর করে যাত্রা করো পুনঃ, কিন্তু নদী তীরবর্তী কাননে জলকণা ছিটিয়ে যেও মেঘ, তরুণ যুথিকার কোরকে কপলে সেদ মুছে ক্লান্তে হলো যারা, মলিন হলো কানে পদ্মকলি, আননে ছায়া ফেলে ক্ষণেক দেখে নিও পুষ্প চাইকা সে মেয়েদের। কি বলছে যে শান্তি দূর করে যাত্রা করো পুনঃ, নদী তীরবর্তী কাননে জলকণা ছিটিয়ে যেও মেঘ, তরুণ যুথিকার কোরকে, মানে মেঘ যে চলতে চলতে সে পরিশ্রান্ত হবে, তো সে কোথাও শান্তি দূর করে নদী তীরবর্তী কোথাও সে কী করবে, বাগানে সে তার মেঘের যে জলকণা সেগুলো ছিটাবে। এবং তরুণ যুথিকার কোরকে, তরুণ মানে সদ্য প্রস্ফুটিত ফুলে কিংবা ফুলের যে কলি, সেটাতে সে হচ্ছে তাকে সে কী করবে, সেখানে জলকণা ছিটাবে। এবং কপলে সেদ মুছে ক্লান্ত হলো যারা, মানে ঘেমে যাওয়া গণ্ডদেশ মুছে ফেলে যারা হচ্ছে এবং মুছে ফেলছে, এবং মানে সারাদিনের পরিশ্রান্ত মানুষ, কপলে তাদের ঘেমে যাওয়া কপলের পানি মুছে ফেলছে, এবং কানে যে পদ্মকলি গোদা ছিল সেটা মলিন হয়ে গেছে। এবং ফেলে যে ছায়া মানে যে মেয়েরা ক্লান্ত হয়ে কাজ করছে, বলছে যে তুমি ছায়া ফেলে ক্ষণক দেখে নিও ফুল তুলছে যে মেয়েরা। আমরা জানি যে ভারতবর্ষে আসলে ফুলের ব্যবহার বা ফুল একটা খুব গুরুত্বপূর্ণ উপকরণ বা উপাদান হিসেবে বরাবরই ছিল। তো সেখানে যে ফুল তুলছে যে মেয়েরা, তারা সারাদিনের যে ক্লান্ত হয়ে কানে তারা ফুল তুলছে, কানে একটা পদ্ম ফুলের কড়ি গুজে নিয়ে, এবং তাদের উপরে একটু ছায়া ফেলে তাদের প্রতি একটু স্নেহশীল বা দয়াশীল হয়ে
তাদেরকে দেখে নিও, দেখে যেও বলে সে তাদেরকে মেঘকে অনুরোধ করছে। আমরা দেখব যে কালিদাসের মেঘদূত কাব্যে নানাভাবে উপমা প্রয়োগের সময় তিনি ভারতবর্ষের যে ওই সময়ের নদী, বিখ্যাত নদী রেবা, বেত্রাবতী, নির্বিন্ধা, শিপ্রা, গন্ধবতী, গম্ভীরা, চর্মবতী, সরস্বতী, জাহ্নবী, এরকম অনেকগুলা নদীর উনি নাম এনেছেন, প্রসঙ্গ এনেছেন, উপমা হিসেবে উপস্থাপন করেছেন, তুলনামূলক চিত্র উপস্থাপন করেছেন। এবং এরা প্রত্যেকেই হচ্ছে যে নারীর উপমায় আসলে বর্ণিত হয়েছে এবং মেঘের নায়িকা রূপে বা মেঘের প্রেমিকা রূপে বা মেঘকে যাচনা করে এমন 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 কি জীবন্ত করে তিনি উপস্থাপন করেছেন। এবং আমরা 29 নম্বর শ্লোকে দেখি, দেখবে যেতে যেতে স্খলিত মনোরম ভঙ্গি নেয় নির্বিন্ধা, ঢেউয়ের সংঘাতে মুখর বিয়োগেরা রচনা করে তার কাঞ্চিদাম, ঘূর্ণি নাভি তার দেখাই তুমি তাই সরস হবে তার সন্নিপাতে, জানো তবে হাবে ভাবে আদ্য অনুরাগ জানাই দৈতেরে প্রমোদা। কি বলছে? যে যেতে যেতে তরঙ্গাঘাতে মুখরিত যে নির্বিন্ধা নদী তাকে সে দেখতে পাবে এবং নির্বিন্ধার সাথে সে তার যখন মিলন ঘটবে তখন সে কি হবে, যে মেঘ আরও রসপূর্ণ হবে, মেঘ আরও হচ্ছে পরিপুষ্ট মেঘ হবে, মেঘে পানির কণা বেড়ে গিয়ে মেঘ হচ্ছে যে আরও সমৃদ্ধ হয়ে উঠবে এবং তার ফলে কি হবে, এই নদী হচ্ছে যে মেঘের সাথে তার যে দেখা হবে মিলনে, সে কি হবে, মেঘ তো আসলে স্থায়ী হয়ে কোথাও থাকবে না, মেঘ যেহেতু চলে যাবে, তো এই মিলনে হচ্ছে নদী হচ্ছে মেঘের জন্য বিরহ ভারাতুর হয়ে উঠবে এবং পরবর্তীতে এই বিরহ অবস্থা তাকে কী করবে, কৃশতা দান করবে। কিন্তু তিনি বলছেন যে এই নদীর উপরে সে বৃষ্টি হয়ে ঝরে গিয়ে নদীর সেই কৃশতা দূর করবে এবং নির্বিন্ধা নদীর যে তরঙ্গাঘাতে যে মুখরিত অবস্থা, সেই মুখরিত অবস্থা দেখে তার মনে হবে যে তিনি বলছেন যে বিহগ শ্রেণীরূপ কাঞ্চিদাম ধারণ করে জলাবর্ত রূপে নাভি প্রকটিত করে মনোরম স্খলিত ভঙ্গিতে প্রবাহিত হচ্ছে, যে যেখানে যে নদীর যে সামগ্রিক যে চিত্রের যে উপস্থাপনা আমরা সেই জিনিসটাই আমরা এখানে দেখি এবং দেখি যে মেঘ কি প্রবাসী, মেঘের জন্য বৃহ দশাগ্রস্ত এই নদী এবং তার যে কৃশতা দূর করা মেঘের কর্তব্য। মানে আমরা একটা জিনিস খেয়াল করব যে মেঘের যক্ষ বা কালিদাস বা আমরা যক্ষের মুখ দিয়ে কালিদাস যে বারবার কর্তব্য, মেঘের কি কর্তব্য, সেটা কর্তব্য সম্পর্কে আসলে যক্ষ বিশেষভাবে সচেতন দেখি এবং এখানে বিরোহিনীর কেশদামের স্বার্থে শীর্ণ নির্বিন্ধার ও অপমা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তো আমি যেটা বললাম যে তোমরা খুব সাবধানে এবং খুব বিশেষভাবে সময়কে কাজে লাগাও। আমাদের এই মাসের এই বন্ধের এই কয়টা দিনই কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে যে এটা শেষ, এরপরে সেপ্টেম্বরে হয়তো আমাদের কলেজ খুলে যাবে, আমাদের ক্লাস শুরু হবে এবং ক্লাসরুমে গিয়ে আসলে আমাদের ক্লাস কতখানি হবে, আমাদের পরীক্ষা দ্রুত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে হচ্ছে সকলে যে সময়টা আছে সময়টা পূর্ণাঙ্গভাবে কাজে লাগানোর চেষ্টা করো। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আর এই ক্লাস পোস্ট করার পরে এই পোস্টের নিচে কারোর কোনো বিশেষ কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয় নিয়ে আলোচনা করার দরকার মনে হলে সেটা লিখে দিলে আমি পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।